ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি শুধুমাত্র জানাবো যে কোন টাইপগুলোকে তোমরা অনেক বেশি গুরুত্ব দিবে এবং কোন টাইপগুলো থেকে সাধারণত বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল। ঠিক আছে, এটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। ব্যাপারটা এরকম না যে তোমাদেরকে আমি সব পড়াচ্ছি, না, এখন পড়ানোর মতো কিছু নাই, তোমাদেরকে নিজে থেকে পড়তে হবে। কিন্তু পরীক্ষার আগে ওই যে একটা অ্যানালিসিস থাকে, ওই যে একটা স্ট্র্যাটেজি থাকে, সেগুলো নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো। ঠিক আছে, তো তোমরা জানো যে তোমাদের হায়ার ম্যাথের মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে। তোমাদের হায়ার ম্যাথের মধ্যে টোটাল চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 12টি। তো তার মধ্যে আমি যদি চিন্তা করি যে প্রথম যে আমাদের চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে মনে রাখবা যে একটা এমসিকিউ আসবে, এতটুকু শিওর থাকো যে এমসিকিউ এখান থেকে আসবে। আবার এবছর এখান থেকে রিটেন আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি যদি চিন্তা করো যে রিটেন আসে চারটার মধ্যে ফার্স্ট পেপার থেকে 2টা আসে, সেকেন্ড পেপার থেকে 2টা আসে। তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি অথবা সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে একটা আসবে, সেটা ফার্স্ট পেপার থেকে হোক বা সেকেন্ড পেপার থেকে হোক, একটা ত্রিকোণমিতি তুমি কমন পাবাই। এবং প্রতি বছর দেখা যায় যে বহুপদী থেকে কিন্তু আসলে সিকিউ বা রিটেন আসে। তা আমি সেগুলোতে আসতেছি ধীরে ধীরে। তো আগে তোমাদেরকে একটু আমি বলি যে তোমরা কোন টাইপগুলোকে একটু বেশি গুরুত্ব দিবে, কোন টাইপগুলোকে একটু বেশি গুরুত্ব দিবে। তো প্রথমেই ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে তুমি যদি চিন্তা করো, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের প্রকারভেদ, তবে এই ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে সবগুলো প্রকারভেদকে কিন্তু গুরুত্ব দিবে না। ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে তুমি গুরুত্ব দিবা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, এগুলাকে একটু বেশি গুরুত্ব দিবা। প্রতিসম, বিপ্রতিসম, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপর তোমার অভেদক আছে, স্কেলার আছে, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিবা। কর্ণ ম্যাট্রিক্স আছে, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিবা। তবে ওই যে হারমেশিয়ান, বি হারমেশিয়ান, এই যে ম্যাট্রিক্সগুলো আছে অর্থগোনাল, এগুলো কিন্তু সাধারণত এমসিকিউতে এখন পর্যন্ত কখনো আসেনি। তো এগুলোকে তুমি দেখলে একবার দেখে নিও, কিন্তু কখনো এগুলো আসে নাই। ওই প্রতিসম, বিপ্রতিসম এ পর্যন্তই সমাপ্ত। তারপর তোমার সমঘাতী ম্যাট্রিক্স, এগুলো তুমি একটু দেখে রাখতে পারো। অভেদঘাতী ম্যাট্রিক্স, এগুলো শর্তগুলো একটু জাস্ট দেখে রাখতে পারো। কেননা শেষ সময় এসে তুমি কিন্তু সব পড়তে পারবে না, আর সব মনেও থাকবে না। সো ম্যাট্রিক্সের প্রকারভেদগুলোর মধ্যে বিগত বছরে যেগুলো থেকে সাধারণত সবসময় প্রশ্ন আসতো, সেগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। তো তার মধ্যে আমি যেগুলো বললাম সেগুলো। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নতুন করে শেখার কিছু নাই, তবে ম্যাট্রিক্সের যে গুণ আছে, ম্যাট্রিক্সের যে গুণ আছে এটা মাস্ট। এটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন না পেলেও কোনো সমস্যা নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি দেখবে ম্যাট্রিক্স থেকে গুণ আসছে, এবং ম্যাট্রিক্সের গুণের যে শর্ত আছে সেটা তোমাকে একটু মনে রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ইকুয়াল হতে হবে। তো তাহলে তুমি গুণ করতে পারবে। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে এটা তোমরা কিন্তু অনেকে জানো, ওটা ফার্স্ট ইয়ার থেকে তোমরা করে আসতেছো। তো এই ম্যাট্রিক্সের গুণটাকে দ্রুততার সাথে সলভ করতে হবে, এই জন্য তোমাকে প্রশ্ন ব্যাংককে সলভ করতে হবে বেশি করে। যদিও সামনে পরীক্ষা চলে আসতেছে, তবে তাও এগুলো একটু দেখে রাখবে। ম্যাট্রিক্সের সমতা, এটা তুমি জাস্ট 2 স্টার দিয়ে রাখতে পারো যে ম্যাট্রিক্সের সমতা থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে যে এক্স এর মান বের করো, ওয়াই এর মান বের করো, এভাবে চলে আসতে পারে। তারপর ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ, এটাকে আমি খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছি না, খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছি না। নির্ণায়কের সংজ্ঞাকে আমি গুরুত্ব দিচ্ছি না, তবে নির্ণায়কের বিস্তৃতি এবং মান নির্ণয় তুমি দেখবা যে বিগত প্রশ্ন যেগুলো আছে সেখান থেকে সাধারণত নির্ণায়কের মান তারা নির্ণয় করতে বলে। নির্ণায়কটাকে বিস্তৃতি করে নির্ণায়কের মানও বের করতে পারো, অথবা অনেক নির্ণায়ক থাকে যাদের অ্যান্সার 0 হয়। কী কী কারণে 0 হয় সেগুলো আমরা অনেকবার লাইভে বলেছি। তারপর তুমি একটু চেষ্টা করবে যে কোন কোন কারণে নির্ণায়কের অ্যান্সারটা 0 হয় সেগুলো একটু জানার জন্য। অনুরাশি, অনুরাশি থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। তুমি দেখবা হচ্ছে সহগুণক। তো সহগুণক, তুমি যদি সহগুণক পারো তাহলে তুমি আসলে অনুরাশিটা পারবা, কারণ সহগুণকের সাথে একটা চিহ্ন থাকে, বাট অনুরাশির সাথে কিন্তু কোনো চিহ্ন থাকে না। এবার হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। গত বছরও ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন এসেছিল। তার মানে এবার এই টাইপ থেকে প্রশ্ন আসবে না, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু আমাদের ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে কিন্তু প্রশ্ন আসবে। অব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে খুব একটা প্রশ্ন আসে না, বাট ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে। তবে ওই যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে নির্ণায়কের মানটা যে নির্ণয় করতে হয় তার জন্য বেশ কিছু সূত্র আছে, সেগুলো তোমরা একটু অবশ্যই দেখবা। বুঝতে পারছো? এবার হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নতুন করে শেখার কিছু নাই। তুমি যদি ইনভার্স ম্যাট্রিক্স শিখো বা বিপরীত ম্যাট্রিক্স শিখো তাহলে তুমি কিন্তু ওখান থেকে অ্যাডজয়েন্টটা শিখে যেতে পারবে। তো অ্যাডজয়েন্ট তোমার নতুন করে শেখার কিছু না, তবে এই যে ইনভার্স ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোতে যে ইনভার্স ম্যাট্রিক্স অনেকবার আসছে, এবং ওই ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র কি, উপর হচ্ছে অ্যাডজয়েন্ট, নিচে হচ্ছে নির্ণায়কের মানটা। তো ওই যে অ্যাডজয়েন্ট তুমি যদি ওখানে শিখে যাও তাহলে তোমাকে আর নতুন করে অ্যাডজয়েন্ট কিন্তু শিখতে হচ্ছে না। অর্থাৎ তোমাকে বর্গ ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স শিখতে হবে, এবং এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর জন্য না, এটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি আমাদের এমসিকিউ প্লাস রিটেন। এমসিকিউ প্লাস রিটেন যদি তুমি চিন্তা করো তাহলে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট যে বর্গ ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স। কারণ এখান থেকে তোমাকে অনেক সময় ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমাকে একটা ম্যাট্রিক্স নির্ণয় করা লাগতে পারে, মানে একটা ম্যাট্রিক্স গঠন করা লাগতে পারে, যেটা আমি প্রথমে দিচ্ছি যে ম্যাট্রিক্স গঠন। তো ম্যাট্রিক্স গঠন তোমাকে যে কোনো সময় করতে বলতে পারে,
খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তারপর যে নির্ণায়কের মান, নির্ণায়কের সাহায্যে তোমাকে ক্রেমারের সূত্রের সাহায্যে তোমাকে এক্স ওয়াই যেটা মান বের করতে বলবে, তবে ওইটা পরীক্ষাতে খুব একটা বেশি আসবে না। তবে এই যে নির্ণায়কের মান নির্ণয়, যেটা আমি তোমাকে একটু আগে বললাম যে কী কী কারণে নির্ণায়কের মানটা 0 হয়, এটা তোমাকে জানা লাগবে, সেটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটার কথা বলো, তাহলে তোমাকে অবশ্যই যেগুলো একটু জেনে যেতে হবে সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে যেগুলো বললাম, এরপরে হচ্ছে তোমার ম্যাট্রিক্সের গুণনটা মাস তোমাকে দেখে যেতে হবে, তারপর হচ্ছে নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করে এটা দেখে যেতে হবে, সহগুণকটা কিভাবে বের করে সেটা জানতে হবে, ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী মাস তোমাকে দেখতে হবে, এবং বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এগুলো তোমাকে খুব ভালো করে দেখে যেতে হবে, কেননা এগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন বেশি বেশি আসছে। তুমি যে চিন্তা করো 100%-এর মধ্যে 90 বা 80 থেকে 90% প্রশ্ন হচ্ছে এই 5 স্টারগুলো থেকেই সবসময় জন্য এসেছিল। সো এগুলোকে আমরা হচ্ছে অনেক বেশি গুরুত্ব দিব, ঠিক আছে? এটা গেল আমাদের হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এবার চলে আসি আমরা হচ্ছে সরল রেখা চ্যাপ্টার। তো তোমরা জানো যে সরলরেখা চ্যাপ্টারটা আসলে অনেক বড়, সরলরেখা চ্যাপ্টারটা অনেক বড়। তবে এই সরলরেখা চ্যাপ্টারটা যেহেতু অনেক বড়, তাহলে এখান থেকে আমাদেরকে ওইভাবে পড়াশোনা করতে হবে যে প্রথম যে তোমার 4টা টাইপ আছে, যে কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়, হয় তোমাকে স্থানাঙ্ক বের করতে বলবে অথবা তারা তোমাকে সমীকরণ বের করতে বলবে। তো বিগত বছরে তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, তুমি দেখবা যে এখান থেকে কিন্তু আসলে ভালোই প্রশ্ন এসেছিল, এবং তারা সাধারণত তোমাকে হচ্ছে এই কার্তেশীয়টা দিয়ে দিবে, সেখান থেকে তারা তোমাকে পোলারটা বের করতে বলবে, অর্থাৎ তোমাকে আর কমা থেটা বের করতে হবে। এবং থেটার উপরে কিন্তু সাধারণত 4টা সূত্র থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা চতুর্ভাগের জন্য 4টা তোমার সূত্র থাকে। তো সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। আর তুমি যদি কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক যদি প্রকাশ করতে পারো, তাহলে অবশ্যই তুমি সেখান থেকে সমীকরণগুলো বের করতে পারবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিগত বছরে সমীকরণ কিন্তু নির্ণয় করতে বলছিল। এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপর তুমি যে চিন্তা করো এই যে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটাকে আমি 3 স্টার দিব। তোমাকে অন্তর্বিভক্তির সূত্রে অ্যাপ্লাই করতে হবে এবং বহির্বিভক্তির সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এবং সেখান থেকে তোমাকে এক্স আর ওয়াই মানটা বের করতে বলতে পারে। একই রকমভাবে তারা তোমাকে বলতে পারে তাদের অনুপাতটা নির্ণয় করো, তারা কোন অনুপাতে ছেদ করছে, এটা তারা তোমাকে বের করতে বলতে পারে। তারপর তুমি অক্ষের সাপেক্ষে বিভক্তিকরণ, এটাও ইম্পর্টেন্ট, তুমি এটাকে 2 স্টার ধরতে পারো ঢাকা ভার্সিটির জন্য। ত্রিভুজের ক্ষেত্রফল খুবই ইম্পর্টেন্ট, ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে যে কোনো সময় নির্ণয় করতে বলতে পারে। তো নির্ণায়কের মাধ্যমে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে সেটা তুমি দেখলেই চলবে, নির্ণায়কের সূত্রের সাহায্যে তুমি জাস্ট হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবে। সমরেখ সংক্রান্ত, তো এটা তুমি দেখবা বিগত বছর ঢাকা ভার্সিটিতে হয়তো 1বার বা 2বার আসছিল, তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। চতুর্ভুজের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করা, এটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা চতুর্ভুজ, সেটা আয়তক্ষেত্র হতে পারে, সামান্তরিক হতে পারে, বর্গ, রম্বস, যে কোনো কিছু হতে পারে, তো তার 3টা শীর্ষবিন্দু তোমাকে দিয়ে দিবে, আরেকটা শীর্ষবিন্দু তোমাকে বের করতে হবে, সেই সংক্রান্ত অঙ্ক তারা তোমাকে দিতে পারে। এবং আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি যদি চিন্তা করো, তাহলে সেটা হচ্ছে ছেদাকৃতি, সেটা হচ্ছে এই যে ছেদাকৃতি আকারটা, ছেদাকৃতি আকার। এবং ছেদাকৃতি আকার তুমি যদি চিন্তা করো, তাহলে সেটা হচ্ছে এই সূত্রটা x/a + y/b = হচ্ছে 1। এখানে তোমাকে সাধারণত এ আর বি এর মান তুমি যদি বের করে ফেলতে পারো, তাহলে তুমি হচ্ছে সেই সমীকরণটা বের করে ফেলতে পারবে। এবং এখান থেকে তারা তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে, তারা তোমাকে হচ্ছে বলতে পারে যে ছেদাকৃতিটার মধ্যবিন্দুটা নির্ণয় করতে বলতে পারে, ছেদাকৃতির দৈর্ঘ্যটা বের করতে বলতে পারে, যে কোনো প্রশ্ন তারা তোমাকে করতে পারে। তো তুমি সেখান থেকে কিন্তু উত্তরটা বের করে ফেলতে পারবে। এইটা ছেদাকৃতির সরলরেখা সমীকরণে সম্পর্কিত যে তথ্যগুলো আছে, এগুলো তোমাকে মাস্ট জানতেই হবে। তাও ঢাল সংক্রান্ত সমস্যা, তুমি এটাকে 2 স্টার দিয়ে রাখতে পারো, মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন দিতে পারে তোমাকে। ঢাল সংক্রান্ত তুমি একটু জানে রাখবা, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়, এটা তুমি যা সূত্র জানে রাখবা, এর থেকে বেশি কিছু না। তবে এই যে 2টি সরলরেখা সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত, এটা মাস্ট জানতে হবে, যে 2টি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, a1/a2 = b1/b2, আর 2টি সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি, a1a2 + b1b2 = হচ্ছে 0। তো এই সরলরেখা সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্তগুলো তোমাকে জানতে হবে। একই সাথে হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ এবং লম্ব রেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। এটা মনে হয় গত বছর এখান থেকে হয়তো প্রশ্ন চলে আসছে, তো আমরা এটাকে 3 স্টার হিসেবে কাউন্ট করতে পারি। বিভিন্ন শর্তে সরলরেখার সমীকরণ নির্ণয়, তারা তোমাকে মাঝে মধ্যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলতে পারে, এবং তারা তোমাকে বিভিন্ন ধরনের ক্লু দিয়ে দিবে, 2টা ক্লু দিয়ে দিলে সেখান থেকে তোমাকে তারা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলতে পারে। তবে এটাকে আমরা একটু রিটেনের জন্য বেশি করে চিন্তা করতে পারি, পাশাপাশি এমসিকিউর জন্য চিন্তা করতে পারি। 2টি সরলরেখা অন্তর্ভুক্ত কোণ সংক্রান্ত, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ শেষের দিকেরগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, শেষের দিকে টাইপগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, প্রথম দিকে টাইপের থেকে শেষের দিকে টাইপগুলো একটু বেশি ইম্পর্টেন্ট।
যেমন দেখো অক্ষের সমান্তরাল উচ্ছেদ বিন্দু, এখান থেকেও কিন্তু পূর্বে প্রশ্ন আসছে, তবে খুব একটা বেশি প্রশ্ন আসে নাই এই টাইপটা থেকে। তো আমরা এখানে 2 স্টার হিসেবে চিন্তা করতে পারি। তারপর দুটি সরলরেখা একই হওয়ার শর্ত, এটাকে তুমি 1 স্টার আকারে চিন্তা করতে পারো। তারপর তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত, এটাকে তুমি 1 স্টার আকারে চিন্তা করতে পারো, কারণ এগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটু কমে আসছে। বিন্দু হতে রেখার দূরত্ব, তুমি এটাকে 2 স্টার ধরতে পারো, তবে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্বটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে বিগত বছর অনেক বেশি প্রশ্ন আসছে। অর্থাৎ এই টাইপ থেকে আমরা দেখতেছি একটু ম্যাক্সিমাম কমন, মানে ম্যাক্সিমাম তোমার ইম্পর্টেন্ট আমরা টাইপগুলো দেখতে পারতেছি। তারপর দেখো সরলরেখা লম্ব আকৃতি সমীকরণ নির্ণয়, এটা ইম্পর্টেন্ট। তারপর লম্ব সমদ্বিখণ্ড একটু কম আসছে ঢাকা ভার্সিটিতে। বিম্ব আসনের পরীক্ষাতে ভর কেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, অন্তঃকেন্দ্র, জাস্ট তুমি এগুলো একটু দেখে রাখতে পারো, এগুলো তুমি জাস্ট হালকা একটু দেখে রাখবে, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। অর্থাৎ এখানকার যে এই টাইপগুলো যে আছে, এই টাইপগুলোকে তুমি অনেক বেশি গুরুত্ব দিবা, এই টাইপগুলোকে একটু বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে? এই টাইপগুলোকে একটু বেশি গুরুত্ব দিবা। তার মধ্যে যেটা 1 স্টার দিচ্ছি এটাকে কম দিবা, বাট যেগুলোকে আমি একটু 3 স্টার 4 স্টার দিচ্ছি এগুলোকে তোমাকে একটু বেশি গুরুত্ব দিতেই হবে, ঠিক আছে? এবার আসি বৃত্ত। তো বৃত্ত থেকে তোমার রিটেন মনে কখনো আসে নাই, তবে এখান থেকে কিন্তু এমসিকিউ একটা প্রশ্ন আসে। তো প্রথমে আমরা চলে আসি হচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, খণ্ডিত অংশ, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো, দেখবে যে বৃত্তের কেন্দ্র বের করতে বলতেছে, বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলতেছে, অথবা বৃত্তের যে কোনো একটা তোমার উপাদান বের করতে বলতেছে। সো আমরা এই 2 নাম্বার টাইপটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট ধরবো, ঠিক আছে? বৃত্তের পরামিতিক সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন্দ্র এবং ব্যাসার্ধের সাহায্যে বৃত্তের সমীকরণ নির্ণয়, এটা দরকার নাই। আমরা এটাকে 1 স্টার ধরবো, এটাকে আমরা 2 স্টার ধরবো। অর্থাৎ তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে বিভিন্নভাবে। বৃত্তের কেন্দ্র বৃত্তটি অক্ষরেখাকে স্পর্শ করে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বৃত্তটি উভয় অক্ষরেখাকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সরলরেখাকে যদি স্পর্শ করতে বলে, এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি বিগত বছর প্রশ্নগুলো দেখো, দেখবে যে এখান থেকে প্রশ্ন আসছে, বাট এইটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য না, এই টাইপটা হচ্ছে আমাদের এমসিকিউ প্লাস রিটেন, এই দুটার জন্য হচ্ছে আমাদের এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো বৃত্ত ও সরলরেখা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, তুমি এটাকে 1 স্টার হিসেবে চিন্তা করতে পারো বা 2 স্টার। এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ ঢাকা ভার্সিটিতে একবার অথবা একবারই মেবি আসছিল। তো আমরা দেখতেছি এখানে আমাদের 9 নাম্বার টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের 7 নাম্বার টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। একই সাথে 2 নাম্বার টাইপ বৃত্তের কেন্দ্র, অনেকগুলো ভাই কেন্দ্র বের করতে বলছে, খুবই সহজ, কিন্তু মনে রাখতে হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার শখটা যেন 1 থাকে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। এরপর আসি দুটি, এটাও ইম্পর্টেন্ট, ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয়, এটা ইম্পর্টেন্ট। এবং এই যে মূল বিন্দুগামী এবং অক্ষদ্বয়কে ছেদ করে, তুমি দেখবে এরকম একটা অঙ্ক আছে যে একটা বৃত্ত হচ্ছে মূল বিন্দুতে যাবে এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক বা 3 একক অংশ কর্তন করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করা। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ খুব একটা ইম্পর্টেন্ট না। 2 বিন্দুগামী এবং নির্দিষ্ট রেখা বা অক্ষের উপর কেন্দ্র থাকলে, এটা তুমি চিন্তা করতে পারো সর্বোচ্চ রিটেনের জন্য, যদি কখনো এটা আসে নাই, পূর্বে কখনো আসে নাই, বাট এটাকে আমরা রিটেন আকারে চিন্তা করতে পারি, রিটেন, এর থেকে বেশি কিছু না। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, ঢাকা ভার্সিটি এখান থেকে দেয় না, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। তারপরে হচ্ছে কণিকের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলতে পারে, পরেরটা আমাদের ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে দুটি বৃত্ত স্পর্শ করা শর্ত, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য এইটাও খুবই ইম্পর্টেন্ট। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিন্তা করতে পারি যে তারা যে কোনো সময় এই টাইপটা থেকে দিয়ে দিতে পারে যে বৃত্তের জ্যা কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ, এবং তার উপরে ছিল দুটি বৃত্ত স্পর্শ করা শর্ত, ও যে বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ আছে, এখান থেকেও তারা তোমাকে প্রশ্ন করতে পারে। তবে আমাদের এখানে অনেকগুলো টাইপ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে এই টাইপগুলোর মধ্যে যেগুলোতে মোটামুটি 5 স্টার দেওয়া আছে, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের বৃত্তের জন্য হচ্ছে এই প্রথমকার যে টাইপগুলো আছে, এই টাইপগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বাট পরে যে টাইপগুলো আছে এগুলোতে কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেওয়া হবে, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? এবার যে ত্রিকোণমিতি, দেখো ত্রিকোণমিতির সাজেশন দিতে আসলে খুবই কষ্ট, ত্রিকোণমিতির সাজেশন দেওয়াটা, কেননা ত্রিকোণমিতি আসলে কোথায় থেকে প্রশ্ন আসবে বা কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু স্পষ্ট করে বলা যায় না। আবার একইভাবে হচ্ছে ত্রিকোণমিতি কিন্তু আসলে টাইপের মধ্যেও ফেলানো যায় না, যে এটা এই টাইপ ওটা ওই টাইপ, টাইপে কিন্তু নামও নাই, তুমি যে কোনো বই ফলো করো না, টাইপের নাম নাই।
টাইপের নাম, সবই প্রমাণ সংক্রান্ত। এই জন্য ত্রিকোণমিতিতে যদি কখনো তুমি দেখবা যে 3টা প্রশ্ন আসছে, তার মধ্যে 2টা তুমি পারবাই যদি তুমি ত্রিকোণমিতি ভালো পারো, আর একটা একটু তারা ট্রিকই দিতে পারে। বাট ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসলে তুমি ধরে নেবে যে ঠিক আছে 3টা প্রশ্ন আসলে আমি একটা পারবো না, এরকম করে তুমি চিন্তা করতে পারো। বা তোমার যদি ত্রিকোণমিতি A to Z সবই করা থাকে, তাই তুমি অবশ্যই 3টার মধ্যে 3টাই পারবা। যেমন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ত্রিকোণমিতিক অঙ্ক দিচ্ছে, খুবই সহজ দিচ্ছে। বাট আমরা ধরে রাখবো যে ঠিক আছে ত্রিকোণমিতিতে অনেক অঙ্ক আছে, তো তুমি বই পড়ে কুলাইতে পারবে না কখনো, এটা আমি জানি। তো তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংক দেখো, তুমি বিভিন্ন জায়গায় কনসেপ্ট বুক পেয়েছো, সেটা দেখো। দেখার পরে তুমি কিছু প্র্যাকটিস করো, তাহলে তুমি এতটুকু শিওর থাকবে ঠিক আছে আমাদের 3টা প্রশ্ন আসবে ত্রিকোণমিতি ফার্স্ট পেপার থেকে, আমি 2টা ইনশাল্লাহ পারবো এখান থেকে। তো এখানে অনেকগুলোর আছে, তবে এখানে আসলে স্পেসিফিক করে তুমি যদি বলতে চাও যে কোন টাইপটা থেকে আমরা বেশি গুরুত্ব দিব, তাহলে আমি বলবো তুমি হচ্ছে এই যে ত্রিভুজের যে গুণাবলী আছে, সাইনের সূত্র আছে, কোসাইনের সূত্র আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত আছে, অর্থাৎ 7.7। আমরা যদি 7.7-এর কথা চিন্তা করি, 7.7, তাহলে তোমার এই 7.7 হচ্ছে এই 3টা টাইপ। এবং তুমি ত্রিকোণমিতি যে ফাংশনগুলো আছে sin x cos x tan x, ওগুলো তুমি একটু ডোমেন আর রেঞ্জটা একটু দেখে নিতে পারো। ডোমেনটা যদি তোমার না জানা থাকে, তুমি একটু রেঞ্জটা একটু দেখে নিতে পারো। ডোমেন না পারলে তুমি রেঞ্জটা একটু দেখে নিও, বইয়ের মধ্যে বা সব জায়গাতে পাবা sin x cos x এদের যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা তুমি একটু জানা যাবা। তবে ত্রিকোণমিতি ফাংশনের পর্যায়কাল এটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবা না বললেই চলে। তবে ত্রিকোণমিতিক কোণের মান, ত্রিকোণমিতিক কোণের সমান্তর ধারা, আচ্ছা এই যে ত্রিকোণমিতি থেকে যে প্রয়োজনীয় যে সূত্রাবলীগুলো আছে না, এই সূত্রবলীগুলো দিয়ে কিন্তু সাধারণত বিভিন্ন ধরনের ম্যাথ থাকে। তো তোমরা হচ্ছে সূত্রগুলো মাস্ট দেখবা, তুমি দেখবা যে সূত্রগুলোকে প্রয়োগ করে বিভিন্ন টাইপের ম্যাথ থাকে, সেই ম্যাথগুলোকে তোমাকে করতে হবে। তো এই জন্য কী করতে হবে, তোমাকে সূত্রগুলো ভালো করে পড়তে হবে। তো মনে রাখবা যে তুমি ত্রিকোণমিতি অঙ্ক করার আগে তোমাকে ত্রিকোণমিতি A to Z সব সূত্র তোমাকে মুখস্থ থাকা লাগবে। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এতটুকু ইনশিওর করিও তুমি ত্রিকোণমিতির সব সূত্র পারো কিনা। শুধু ত্রিকোণমিতি পারলে হবে না, ত্রিকোণমিতির পাশাপাশি তোমাকে অন্তরীকরণ, যোগজীকরণ, এগুলো সূত্র তোমাকে মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? তো ত্রিকোণমিতি থেকে কিন্তু খুব একটা বেশি সাজেশন দেওয়া কোনোভাবে পসিবল হবে না, কেউ দিতে পারবে না তোমাকে। কারণ একটাই যে ত্রিকোণমিতি আসলে কখনো কোনো টাইপের মধ্যে পড়ে না। তোমার ত্রিকোণমিতির সূত্র জানা আছে, তাই তোমার কাছে ত্রিকোণমিতি সহজ লাগবে। সূত্র তুমি পাও না, তোমার কাছে কঠিন লাগবে। আর ত্রিকোণমিতি পুরোটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? এবং আরেকটা কথা বলে দিই, তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, তখন সবসময় চেষ্টা করবা যে শুরুতে বায়োলজি, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো দিয়ে দাগানো স্টার্ট করা। বায়োলজি, কেমিস্ট্রি, কারণ একটাই যে এগুলো তুমি কম সময়ের মধ্যে তুমি দাগায় ফেলতে পারবা। এরপর তুমি হচ্ছে ম্যাথ আর ফিজিক্সের দিকে যাবা। তুমি যদি শুরুতে ম্যাথ আর ফিজিক্স করতে থাকো, তখন তুমি দেখবা যে ম্যাথের যে একটা সময় পাবা, তুমি ম্যাথ 15টার মধ্যে 15টাই পারতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাথে তোমার যে একটা সময়টা নষ্ট হবে, বা তুমি যদি টাইমের দিক থেকে তুমি যদি খুব বেশি সেন্সিটিভ না হও, তাহলে তোমার সময় অনেকটা নষ্ট হয়ে যাবে। তো সেই সময়টা পরবর্তী তুমি কাভার করতে পারবা না। এই জন্য চেষ্টা করবা যে বায়োলজি এবং কেমিস্ট্রি, অথবা তুমি যদি ফোর্থ সাবজেক্ট তোমার বায়োলজি থাকে, তুমি বায়োলজি বদলে বাংলা ইংলিশ দাগাবা, তাহলে তুমি বাংলা ইংলিশের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট, আর দিয়ে কেমিস্ট্রিতে দাগানো লাগবে। তো এগুলো তুমি আগে দাগানোর চেষ্টা করবা, পরবর্তী তুমি হচ্ছে ম্যাথ আর ফিজিক্সের দিকে চলে যাবা। এবার হচ্ছে অন্তরীকরণ। তো অন্তরীকরণের মধ্যে তুমি দেখবা যে অনেক অঙ্ক আছে লিমিট আর অন্তরীকরণের মধ্যে। তো লিমিটের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, তাহলে লিমিটের ক্ষেত্রে অবশ্যই লাহোস্পিটালের রুলস যেটা আছে, সে লাহোস্পিটালের রুলসটা তোমাকে মাস্ট জানা লাগবে, যে এক্স এর মানটা যে আমি উপরে আর নিচে বসাই লিমিটটা, তাহলে আমি হচ্ছে 0 0 পাবো। আর সেখানে তোমাকে উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। এবার ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ পর্যন্ত তুমি একটা সংজ্ঞায় তোমার না পাও। তাহলে আমাদেরকে হচ্ছে লাহোস্পিটালের রুলসটা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তবে এক্সপোনেনশিয়াল ফর্ম, এটাও খুব ইম্পর্টেন্ট, এবং প্রথমটাও খুব ইম্পর্টেন্ট, যদি তোমার অসীমের দিকে ধাবিত হয়। তারপরে হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ, গুণ ও ভাগের সূত্র, এটা আসবে না। সংযোজন ফাংশন খুবই ইম্পর্টেন্ট, ওই যে চেইন রুলস যে আছে না, মানে এখান থেকে মাস্ট আসবেই। তুমি যেখানে চিন্তা করো, এটা হলো তোমার চেইন রুলস, ডিফারেন্সিয়েশন হচ্ছে চেইন রুলস, মাস্ট জানা থাকা লাগবে। বিপরীত বৃত্তীয় ফাংশনে অন্তরক সহগ, এটা খুবই ইম্পর্টেন্ট। বিপরীত বৃত্তীয় ফাংশনে কজ ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, ওদের অন্তরীকরণ জানা থাকা লাগবে। ওরকম সংক্রান্ত যে কোনো সময় অঙ্ক দিয়ে দিতে পারে। তবে মনে রাখবা চেইন রুলস খুবই ইম্পর্টেন্ট। তুমি ডিফারেন্সিয়েশন পারো আর না পারো, তোমাকে চেইন রুলস জানা থাকা লাগবে, ঠিক আছে? চেইন রুলস জানা থাকা লাগবে। পরীক্ষার হলে চেইন রুলস তোমাকে জেনে তারপর যাইতে হবে পরীক্ষা দিতে। তারপর যে সূচকীয় ফাংশনে অন্তরীকরণের লগারিদম, এটা খুব একটা বেশি আছে তাও না, বা তাও তুমি একটু দেখে যাবা। অব্যক্ত ফাংশনটা একটু দেখে যাবা, পরামিতিক ফাংশনটা একটু দেখে যাবা। ফাংশনের সাপেক্ষে ফাংশন দরকার নাই, ইনফিনিটা তুমি জাস্ট হালকা একটু দেখে রাখবা। এই যে পর্যায়ক্রমিক,
পর্যায়ক্রমিক এবং n-তম অন্তরক, খুবই ইম্পর্টেন্ট। পর্যায়ক্রমিক এবং n-তম অন্তরক, এটা তোমাকে এমসিকিউ এর জন্য তোমার ইম্পর্টেন্ট, একই সাথে হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্পর্শক ও অবিলম্বের ঢাল সংক্রান্ত, এটাও খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে বিগত বছর ঢাকা ভার্সিটি এখান থেকে অঙ্ক আসছে। সময় সাপেক্ষে পরিবর্তন সংক্রান্ত তুমি দেখবা তোমাদের 9.8 বা 9.7 এরকম চ্যাপ্টারে আছে, মানে গুরুমান লঘুমানের আগের যে অধ্যায়টা সেটাতে। এটাকে আমি 3 স্টার ধরবো, এটাকে আমি 3 স্টার ধরবো। তবে গুরুমান আর লঘুমান যদি এমসিকিউতে আসে তাহলে খুব একটা কঠিন দিবে না, সহজের মধ্যেই দিবে। তবে খালি মনে রাখবা যে এখানকার মধ্যে আমি সবচেয়ে গুরুত্ব কাকে দিব, আমি গুরুত্ব দিব হচ্ছে 16 নাম্বার টাইপটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং n-তম অন্তরক সহগ, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তারপর হচ্ছে স্পর্শক ও অবিলম্বে ঢাল সংক্রান্ত, তোমাকে তারা সমীকরণ বের করতে বলতে পারে, তো এইটাকে আমরা খুব ইম্পর্টেন্ট দিব। এবং শেষে হচ্ছে গুরুমান এবং লঘুমান, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, এগুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিব, ঠিক আছে। আর এখানে তো বললাম যে এখানে তুমি কোনগুলোকে বেশি গুরুত্ব দিবা, যে চেইন রুলস, বিপরীত বৃত্তীয়, লার্জ স্পিরাল রুলস, এক্সপোনেনশিয়াল ফর্ম যেটা আছে, এগুলাকে একটু বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে। যেহেতু এগুলো স্পেশাল ক্লাস, তোমরা অবশ্যই এগুলো হচ্ছে পিডিএফটা ক্যাপশনের মধ্যে পেয়ে যাবে। যোগজীকরণ, তোমরা বুঝতে পারছো ভাই, যোগজীকরণের মধ্যে তোমাকে ওইভাবে সাধারণত সাজেশন দেওয়া পসিবল না, তবে আমি তোমাকে এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে যে কয়েকটা ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো থেকে তুমি একটা এমসিকিউ কমন পাবাই, একটা এমসিকিউ মাস্ট। এই ফরম্যাটগুলো ব্যবহার করে প্রতি বছরে একটা না একটা এমসিকিউ আসছে যোগজীকরণ থেকে। এই ফরম্যাটগুলো বিশ্লেষণ তুমি আমার ইউটিউবে ক্লাস আছে, যারা আমার পেইড ব্যাচে ক্লাস করছো তারা তোমরা জানো যে এই ফরম্যাটগুলো দিয়ে আমরা কত সহজে কত সুন্দরভাবে অঙ্কগুলো করে ফেলতে পারতাম। তো এই ফরম্যাটগুলো দিয়ে আমরা একটা এমসিকিউ কমন পাবো, এতটুকু এনশিওর আমি তোমাকে দিতে পারি, এতটুকু তোমাকে আমি সিওরিটি দিতে পারতেছি। তো আমরা এই ফরম্যাটগুলোকে অবশ্যই বেশি করে গুরুত্ব দিব। এরপর তুমি দেখবা যে ত্রিকোণমিতির সূত্রের আলোকে বেশ কিছু তোমাকে যোগজীকরণ নির্ণয় করা লাগতে পারে। তা আমি সাধারণত বলি যে দুইটা সূত্র আছে, তুমি তোমার নাম ভুলে যাবে কিন্তু এই দুটো সূত্র ভুলবা না। সেই দুটো সূত্র কি ছিল বলো তো? 1 - cos 2x ইকুয়াল টু হচ্ছে তোমার 2 sin স্কয়ার x, আর একটা হচ্ছে 1 + cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x। তো এই সূত্রগুলো কিন্তু আমি বলছিলাম যে তোমরা তোমার নাম ভুলে গেলে সূত্র ভোলা যাবে না, তো সেগুলো দিয়ে কিন্তু অনেক সময় তোমাকে ইন্টিগ্রেশন করা লাগতে পারে। তারপর প্রতিস্থাপন পদ্ধতি, এটা তো অবশ্যই তোমাকে জানা লাগবে, প্রতিস্থাপন পদ্ধতি তোমাকে জানা লাগবে, যে কোনো সময় অঙ্ক চলে আসতে পারে। তবে এই ফরম্যাটগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। পরীক্ষা যাওয়ার আগে অন্ততপক্ষে ফরম্যাটগুলো একটু দেখে যাবা। এর পাশাপাশি ইন্টিগ্রেশন বাই পার্টস যে কোনো সময় আসতে পারে, বাট খুব যে একটা বেশি ইম্পর্টেন্ট তা না। তবে এই যে পরমমান ফাংশনের সমাকলন, কতগুলো স্টার চাপ ততগুলো স্টারই দেবো। পরমমান অঙ্কগুলো শর্টকাট করা যায়, আমি কিন্তু এগুলো আমাদের বন্ধু বাসলা ইউটিউব পেজেও, আমাদের বন্ধু বাসলা পেজেও কিন্তু আমি এটা শর্টকাটগুলো দিছি। তো এই জন্য পরমমান ফাংশনের যে সমাকলনটা শর্টকাটগুলো আছে মাস্ট দেখে যাবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কল্পনার বাইরে। 2020 সাল থেকে এখন পর্যন্ত আমার ঢাকা ভার্সিটিতে 3বারের মতো মনে হয় এই পরমমান ফাংশনের সমাকলন আসছে। তার মানে বুঝতেই পারতেছো, এটা গত বছরে আসলে এই বছর আবারও আসবে, ঠিক আছে, এবার আবারও আসবে। তার মানে এটাকে আমাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আর আমাদের যে 10.8 আছে, যে ক্ষেত্রফল যে নির্ণয় করতে হবে, এটাকেও তুমি হচ্ছে 5 স্টার ধরে রাখবা। তা আমরা এতটুকু বলতে পারি যে আমাদের এই দুটো টাইপ থেকে একটা এমসিকিউ মাস্ট কমন আসবে। তার মানে দেখো আমাদের যোগজীকরণে অনেকগুলো অধ্যায় আছে, তার মধ্যে আমি তোমাকে একদম এনশিওর দিতে পারবো যে এই ফরম্যাটগুলো থেকে তুমি একটা এমসিকিউ পাবে। তোমাকে স্যার যে কোনো মধ্যে লিমিটও দিয়ে দিতে পারে এই ফরম্যাটগুলোর মধ্যে। আর আরেকটা এমসিকিউ তুমি এখান থেকে কমন পাবাই, একটা পরমমান আর একটা হচ্ছে আমাদের 10.8। এই দুই চ্যাপ্টার থেকে আমরা আরেকটা এমসিকিউ কমন পাবো, ঠিক আছে। এই গেল আমাদের ফার্স্ট পেপার। এবার আমরা চলে আসবো হচ্ছে সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো, এবং আমরা জানি আমাদের সেকেন্ড পেপারে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো কিন্তু একটু ছোট। এই চ্যাপ্টারগুলো হচ্ছে একটু ছোট। তা আমরা এখন চলে যাব হচ্ছে সেকেন্ড পেপারে। মামা হয়েছে না হয় নাই, তুই কথা বলে আচ্ছা না, ওকে। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দেবো। পিডিএফ তো অবশ্যই তোমার লাগবে ভাইয়া। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে জটিল সংখ্যাতে। তো জটিল সংখ্যার মধ্যে আয়ের ধারণাতে তোমার থাকা লাগবে, এটার পাশাপাশি a + ib আকারে প্রকাশ, খুবই ইম্পর্টেন্ট।
তোমাকে তারা উপরে একটা জোড়ি সংখ্যা নিচে একটা জোড়ি সংখ্যা দিয়ে দিতে পারে, বা উপরে একটা জোড়ি সংখ্যা নিচে একটা সংখ্যা দিয়ে দিতে পারে। সেটাকে তোমাকে হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। মানে যে কোনো একটা ভগ্নাংশ দিয়ে দেবে, সেটাকে তোমাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে, এবং সেখান থেকে তারা তোমাকে মডুলাস আর্গুমেন্ট যে কোনো কিছু চাইতে পারে। তার মানে a প্লাস আইবি আকারটা ইম্পর্টেন্ট, আর জোড়ি সংখ্যা মডুলাস আর আর্গুমেন্ট এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা মাস্ট ইম্পর্টেন্ট। তবে একই কথা আর্গুমেন্ট বের করতে বলবে। জটিল সংখ্যা হচ্ছে পোলার প্রতিরূপ, এটাকে আমরা ইম্পর্টেন্ট চিন্তা করতে পারি। তবে আমি এতটুকু শিওর দিতে পারবো যে তোমাকে এই দুটা থেকে, এই যে a প্লাস আইবি আর হচ্ছে তোমার মডুলাস আর্গুমেন্ট, এখান থেকে তুমি যে কোনো সময় একটা এমসিকিউ কমন পাইতেই পারো, একটা এমসিকিউ। ঠিক আছে, তারপরে যে বর্গমূল নির্ণয়, এগুলো শর্টকাট আসলে, যে তোমার অপশনগুলোকে স্কোয়ার করে তুমি যদি প্রশ্নের জটিল সংখ্যাটা পেয়ে যাও, তাহলে তোমার বলবা যে ওইটাই হচ্ছে তার বর্গমূল। তারপর হচ্ছে ঘনমূল সংক্রান্ত, এটাকে তুমি এটাকে 2 ধরতে পারো। এইটাও ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, যে ওমেগা এর মান নির্ণয় সংক্রান্ত সমস্যা বলে। এবং এখানে কিন্তু বেশ কিছু প্রমাণ আছে, তুমি দেখবা -16 প্রমাণ, তারপরে 8 প্রমাণ করে নিয়ে আসতে হয়। তো ওই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর চতুর্থ মূল, তুমি এটাকে হালকা একটা স্টার দিতে পারো। সঞ্চারপথ সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা বলতে পারি যে এই জায়গাটাতে আমাদের এই যে দুটো টাইপ আছে, টাইপ নাম্বার 10 আর টাইপ নাম্বার 12, এগুলো থেকে একটা এমসিকিউ। তারপরে আমরা এতটুকুই এনশিওর দিতে পারি যে আমাদের এই 3, 4, 5, এই যে আই সংক্রান্তটা তুমি চিন্তা করতে পারো, যে হয় আই সংক্রান্ত অথবা তোমাদের 3, 4, 5 এখান থেকে একটা এমসিকিউ, অথবা এই 10 বা 12 নাম্বার টাইপ এখান থেকে একটা এমসিকিউ আসতেই পারে, কারণ এগুলো থেকে বিগত বছরে এমসিকিউ বেশি আসছে। তো আমরা এগুলোকে একটু বেশি গুরুত্ব দিব। ঠিক আছে, সঞ্চারপথ সংক্রান্ত, তোমার সঞ্চারপথটার আকার কি হবে, যে এটা দ্বারা কোন সঞ্চারপথটা নির্দেশ করে, বৃত্ত, সরলরেখা, উপবৃত্ত। তো ওটা যে চার্ট আছে, তোমাদের বইয়ের মধ্যে চার্ট আছে, সেটা একটু মাস্ট দেখে যাবা, কিন্তু এখান থেকে যে কোনো মুহূর্তে প্রশ্ন আসতে পারে। এবার আসো বহুপদী, এবার আসো তুমি বহুপদীতে। তো বহুপদী তুমি যদি বলো, তাহলে বহুপদী কিন্তু আসলে রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গত বছর এখান থেকে রিটেন আসছে, তো বলতে পারি এই বছরে এখান থেকে রিটেন আসবে না, বলাই যায়। তাহলে এই বছরে সেকেন্ড পেপার থেকে কথা থেকে রিটেন আসতে পারে, ধরুন তোমার বিপরীত ত্রিকোণমিতি থেকে রিটেন আসতে পারে। তারপর তোমার জটিল সংখ্যা থেকে তো সাধারণত খুব কমই আসছে। আরেকটা তোমার স্থিতিবিদ্যা থেকে তো গত বছর দিচ্ছে মনে হয়, না গতিবিদ্যা থেকে দিচ্ছে। তাহলে তুমি একটা কণিক থেকে ধরে রাখতে পারো, আর আরেকটা হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতি, এই দুটো চ্যাপ্টারকে তুমি ধরে রাখতে পারো, যে এই দুটো চ্যাপ্টার থেকে আসতে পারে। আবার যদি ধরো ফার্স্ট পেপারে যদি ত্রিকোণমিতি দিয়ে দেয়, তাহলে সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি দিবে না, তখন ওই ত্রিকোণমিতির জায়গাতে তারা স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা থেকে একটা দিয়ে দিতে পারে, অথবা জটিল সংখ্যা দিতে পারে, যে কোনো একটা দিতে পারে। তবে কণিকটা দিতে পারে, কণিকটা যে কোনো মুহূর্তে কিন্তু দিয়ে দিতে পারে। তো এখানে যদি আমরা একটু চিন্তা করি যে কোন টাইপগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমরা প্রথমে যদি বলি, তাহলে আমাদের হচ্ছে যে প্রতিসম মূল, প্রতিসম মূলটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের নিশ্চয়ক ও মূলের প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে তুমি দেখবে যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো থেকে একটু বেশি প্রশ্ন আসছে। তারপর মূল সহগের সম্পর্ক থেকেও তোমাকে প্রশ্ন দিতে পারে, 3 স্টার দিলাম। তারপর তোমাকে তা বলতে পারে মূল থেকে সমীকরণ গঠন করো, তবে খুবই একটা বেশি পরীক্ষা আছে তা না, কিন্তু সাধারণ মূল এখান থেকেও তারা তোমাকে যে কোনো একটা শর্ত দিয়ে একটা অঙ্ক দিয়ে দিতে পারে। আর দ্বিঘাত বহুপদী ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, অনেক আগে ঢাকা বেশিতে প্রশ্ন আসতো। তবে তুমি যদি এবার প্রশ্ন ইম্পর্টেন্ট টাইপ যদি তুমি চিন্তা করো এমসিকিউ এর জন্য, তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নিশ্চয়ক ও মূলের প্রকৃতি, এটা খুবই ইম্পর্টেন্ট। বহুপদী শর্ত আমরা প্রত্যেকে জানি, এই জন্য এটাকে স্টার দিচ্ছি না। আর আরেকটা হচ্ছে আমাদের প্রতিসম মূল, প্রতিসম মূলটা খুবই ইম্পর্টেন্ট। আর সর্বোচ্চ সর্বনিম্ন মান যে কোনো মুহূর্তে বলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বা না বলতে পারে, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা তারা নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, তবে এই বহুপদীটা থেকে এমসিকিউ কিন্তু আসবে, তবে যে এমসিকিউ আসুক না কেন এটা অবশ্যই সহজ হবে। তবে আমরা প্রতিসম মূলটাকে একটু বেশি গুরুত্ব দিব, এটাকে অনেক বেশি গুরুত্ব দিব। কোনিক্স, তো কোনিক্সে যদি তুমি দেখো যে কোনিক্স আসলে অনেক বড়, কিন্তু বিশ্বাস করে ভাই কোনিক্সে বুঝে 1 ঘন্টার একটা ক্লাস নেওয়া যায়, তুমি সেই 1 ঘন্টার ক্লাস থেকে কমন পাবা। তুমি ইউটিউবে গিয়ে আমার একটা ভিডিও দেখবে, সেখানে হয়তো ডে বা 2 ঘন্টা একটা ক্লাস আছে, তুমি সেটাও দেখো, তাও তুমি 100% সেখান থেকে কমন পাবা। কারণ এখান থেকে আসলে তোমার কোনিক্সটা আমাদের একাডেমিকের জন্য অনেক বড় হলো, ভার্সিটির জন্য খুব একটা বেশি বড় না। কারণ এখান থেকে আসলে কিছু প্রশ্নে বারবার কমন আসে, এবং বেশি বেশি কিছু টাইপ আছে যেগুলো থেকে সবসময় জন্য প্রশ্ন আসে। তো আমরা একটু দেখি যে উৎকেন্দ্রিকতার মান নির্ণয়, এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, উৎকেন্দ্রিকতার মান নির্ণয়। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তুমি দেখবে যে উৎকেন্দ্রিকতার মানটাই তোমাকে বেশি নির্ণয় করতে বলতেছে। তারপর যে কণিকের যে সার্বজনীন যে সমীকরণটা আছে, সেটা শর্ত প্রয়োগ করে তোমাকে বের করতে হবে এটা বৃত্ত নাকি উপবৃত্ত নাকি পরাবৃত্ত, এটা তোমাকে বের করা লাগতে পারে। 3 স্টার দিয়ে দিলাম। পরাবৃত্তের লেখচিত্র ইম্পর্টেন্ট আছে, 3 স্টার। পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন প্যারামিটার,
ওই যে উৎকেন্দ্রিকতা থেকে প্যারামিটার, মানে এগুলা তোমার একদম সেম সেম টাইপের, যে তোমাকে পরাবৃত্ত থেকে, উপবৃত্ত থেকে, অধিবৃত্ত থেকে তোমাকে প্যারামিটার বের করতে বলবে। যেমন তোমার এই যে এখান থেকে প্যারামিটার বের করতে বলছে, তারপর তোমার হচ্ছে উপবৃত্ত থেকে প্যারামিটার বের করতে বলছে, তারপর তোমার যে ওই অধিবৃত্ত থেকে প্যারামিটার বের করতে বলছে। এই যে প্যারামিটারগুলো, যে কোনো একটা প্যারামিটার তোমাকে তারা দিয়ে দিতে পারে, যে কোনো একটা প্যারামিটার বের করতে বলতে পারে। উপকেন্দ্রিক লম্ব বলতে পারে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে তারা তোমাকে, শীর্ষবিন্দু বের করতে বলতে পারে। তো প্রত্যেকটা তোমাকে দেখা লাগবে এখানকার। আর এখন তুমি এটাকে একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখবা, যে অসীম তটের সমীকরণ, অসীম তটের সমীকরণ এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর পরামিতিক সমীকরণ, তুমি যে বৃত্তের ওখানে পরামিতিক সমীকরণটা দেখলে এই কোনিক্সেরটাও হয়ে যাবে আসলে, কারণ বৃত্তের ওখানে অনেক সময় আমরা আলোচনা করি পুরাটাই। রেখা স্পর্শ করার শর্ত, এটাও খুবই ইম্পর্টেন্ট। রেখা স্পর্শ করার শর্ত কি, বেশ কিছু এমসিকিউ আসছে। অর্থাৎ তুমি যে এখানকার যে টাইপগুলোকে বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, এটাকে একটু বেশি গুরুত্ব দিবা। তারপর হচ্ছে তোমার কণিকের যে সার্বজনীন যে সূত্রটা আছে, সেখানে সমীকরণটা আছে, সেখান থেকে তোমাকে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বের করা লাগতে পারে। তারপরে পরাবৃত্তের লেখচিত্র খুবই ইম্পর্টেন্ট। আর প্যারামিটারগুলো বের করা শিখবা, বেশি করে প্যারামিটারগুলো তুমি যে বের করতে পারো, আর কিচ্ছু তোমার দরকার নেই। প্যারামিটারগুলো বের করা শিখতে পারলে আর তোমার কোনো কিছুই শেখা লাগবে না। এই যে আমাদের বিপরীত ত্রিকোণমিতি চলে আসছে, বিপরীত ত্রিকোণমিতি। তো বিপরীত ত্রিকোণমিতির মধ্যে তুমি দেখবা যে বিগত বছরগুলোতে ওই কিছু কমন টাইপ আছে, সেগুলো থেকে আসতেছে। আর ত্রিকোণমিতিক সমীকরণ, তো আমি যদি তোমাকে বলি, তুমি বিপরীত ত্রিকোণমিতি থেকে অবশ্যই ডোমেন এবং রেঞ্জ, বিশেষ করে রেঞ্জটা একটু দেখে রাখবা। রেঞ্জটাকে একটু ইম্পর্টেন্ট দিবা, রেঞ্জটা যে বিপরীত ত্রিকোণমিতির ফাংশনের সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এদের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাকে একটু গুরুত্ব দিবা, ঠিক আছে? তারপর এই যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে সেখান থেকে তারা তোমাকে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনে মান নির্ণয় করতে বলবে, যে একটা তোমাকে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে সেখান থেকে তারা তোমাকে মানটা নির্ণয় করতে বলছে, খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা একই কথা, বিপরীত বৃত্তীয় ফাংশনে অজানা মান তোমাকে বের করতে বলবে। আর একটা হচ্ছে ফাংশনের ভেতরে ফাংশন যদি তোমাকে তারা দিয়ে দেয়, আমরা দেখি যে তোমার শেষে এক্স থাকে, ওই এক্স এর উত্তর হয়ে যায়। তার কারণ কি? তার কারণ আমরা অনেকে জানি। তো ফাংশনের ভিতরে যে ফাংশন থাকে, একটা সাইন, তার ভিতরে কজ ইনভার্স এক্স, আবার টেন, তার ভিতরে কট ইনভার্স এক্স, ওই যে ফাংশনের ভিতরে যদি ফাংশন থাকে, তাহলে সেই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়, পেছন থেকে সামনের দিকে আগাতে হয়। তো সেই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ত্রিকোণমিতিক সমীকরণ তুমি স্টার্টিংটা পাবা হচ্ছে 9-10-এর মতন, বাট ফিনিশিংটা তোমাকে দিতে হবে ইন্টারমিডিয়েটের মতন করে। তো এটা এই ত্রিকোণমিতিক সমীকরণের মধ্যে যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আমাকে মাস্ট জানতেই হবে। তো আমরা এখানে এই টাইপ নাম্বার 2টাকে বেশি গুরুত্ব দিব, কারণ এই সূত্রটা বা এই সমীকরণটা ফলো করে কিন্তু আসলে তোমাকে সমীকরণে তারা সমাধান বের করতে বলতে পারে। সেটা হচ্ছে a sin θ প্লাস b cos θ ইকুয়াল টু c। অর্থাৎ এখানে আমরা কি করি, যে √a² প্লাস b² মানটা বের করে তোমার এই sin θ আর এই যে cos θ যে সহগ বা প্রত্যেকের যে সহগটা আছে ধ্রুবক সহ, তাদেরকে দিয়ে ভাগ দিয়ে দিই। তো এটা খুবই ইম্পর্টেন্ট। একই সাথে হচ্ছে তোমার, আমি এখানে এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর এটা মূলত তোমার পুরাটা হচ্ছে যে তোমার প্র্যাকটিসের উপর থাকবে, যে তুমি কতগুলো অঙ্ক প্র্যাকটিস করতেছো তোমাদের 7.2 থেকে। তো এই জন্য 7.1 আর 7.2 হচ্ছে, তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে এনাফ, এর বাইরে আর দরকার নেই। কারণ তুমি দেখবে ওগুলো থেকে সাধারণত যারা অঙ্ক দিচ্ছে, ওগুলো অঙ্ক করলে অ্যাকচুয়ালি হয়ে যাবে। এবার আমরা চলে আসবো হচ্ছে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যাতে। তো স্থিতিবিদ্যা গতিবিদ্যাতে তোমরা অনেকে চিন্তা করো ভাই এটা খুবই কঠিন, এখান থেকে প্রশ্ন আসলে পারবো না, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। তুমি যদি সামান্তরিকে এই যে প্রথম যে টাইপগুলো আছে এগুলোকে তুমি একটু বেশি গুরুত্ব দাও, তাহলে আসলে হয়ে যাবে, এর থেকে বেশি কিছু লাগে না। এবং স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা থেকে সবসময় যেন সহজ প্রশ্ন আসে। এবং তুমি যদি স্থিতিবিদ্যা গতিবিদ্যার শুধুমাত্র টপিকগুলো একটু দেখে যাও আর একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাও না, তাহলে এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবা, এতটুকু আমি তোমাকে শিওরিটি দিতে পারবো, তুমি প্রশ্ন পারবাই। অনেক আছে ভাই স্থিতিবিদ্যা গতিবিদ্যা আসলে পরীক্ষায় পারবো না, তুমি হয়তো একাডেমিকে না পারতে পারো, কিন্তু অ্যাডমিশনে তুমি পারবাই, কারণ অ্যাডমিশনে কঠিন প্রশ্ন কখনোই করে না। এবং এখানে যদি বলা যায় যে তুমি যদি এই টাইপগুলো, মানে সবগুলো টাইপকে এখানে আমি ইম্পর্টেন্ট আকারে বলবো, যে তুমি এখানে সবগুলো টাইপকে তুমি ইম্পর্টেন্ট আকারে চিন্তা করো, কারণ এখানে আসলে বেশি টাইপ তুমি পাবা না, এখানে বেশি টাইপ পাবা না। তার মধ্যে তোমার সামুদ্রিক সূত্র দিয়ে অঙ্ক তুমি সবচেয়ে বেশি পাবা, সমান সমান বল দিয়ে তুমি অনেক বেশি অঙ্ক পাবা, লব্ধির সাথে এটা দিয়ে অঙ্ক আছে, সবগুলো দিয়ে অঙ্ক তুমি পাবা। সাদৃশ্য অসাদৃশ্য এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, সবগুলো দিয়ে অঙ্ক পাবা। তবে তুমি এই প্রতিটা টাইপ শুধু একবার করে দেখে যাবে, এবং এখান থেকে যে অঙ্কগুলো আসছে সেগুলো সঙ্গে তুমি একটু জাস্ট ধারণা লাভ করে গেলা, বা তুমি একবার করে প্র্যাকটিস করলা, তাহলেই চলবে। কারণ তুমি স্থিতিবিদ্যা থেকে অনেক বেশি তুমি টাইপও পাবা না অ্যাডমিশনের জন্য, তুমি যে কয়েকটা টাইপ আছে তুমি সে কয়েকটা টাইপ একটু দেখে যাবা। স্থিতিবিদ্যা শুধু না,
স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা দুইটাই। গতিবিদ্যার ক্ষেত্রে তোমাকে আমি বলবো এখানে যে টাইপগুলো আছে তুমি সবগুলো টাইপ একটু দেখে যাও। এই টাইপগুলো দেখে যেতে তোমার খুব একটা বেশি সময় লাগবে না। যেমন বেগের সামুদ্রিকের সূত্র, প্রাস সংক্রান্ত, তোমার উলম্ব গতি সংক্রান্ত, বুলেট তক্তা সংক্রান্ত। তো গতীয় সূত্রাবলী প্রয়োগ ইম্পর্টেন্ট অনেক। একই রকমভাবে 3 নাম্বার টাইপটা ইম্পর্টেন্ট। প্রাস সংক্রান্ত তুমি যদি দেখো যে বিগত বছর কিন্তু প্রাস থেকে অনেক অঙ্কই আসছে। তো এই যে গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা, তো এখানে আসলে এমনিতে টাইপের সংখ্যা কম, তো তুমি এবার এখানে ভাগ টাগ করতে যাও না, কারণ ঢাকা ভার্সিটির যে টাইপগুলো আসছে এখানে এগুলো একটু আলোচনা করা হয়েছে। তাই জন্য তুমি স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা মোটামুটি এই টাইপগুলো তুমি সবগুলো একটু দেখে যাও, ঠিক আছে? এবং আমি তোমাকে আবারও বলতেছি, স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তুমি অবশ্যই অবশ্যই করতে পারবা, ঠিক আছে? তো তোমার টার্গেট থাকবে হচ্ছে যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো যেন কোনোভাবে বাদ না যায়। এখন তুমি যদি বলো ভাই শর্ট সিলেবাসের বাইরে যদি কোনো অঙ্ক আসে তখন আমি কি করব, এই অঙ্কটা তোমার জন্য টাফ এবং বাকি যারা আছে তাদের জন্য কিন্তু টাফ। তো যেহেতু সবার জন্যই কঠিন, তার মানে তুমি ওইটাকে বাদ দিয়ে দাও। বাট যেগুলো তুমি পারবা, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো যেন তুমি পারো, তার জন্য তুমি হচ্ছে প্রিপারেশন ভালো করে নিবা, যে ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে আমাকে পারতেই হবে, সহজ কথা আমাকে পারতেই হবে, ঠিক আছে? তো যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন তুমি তোমার পরীক্ষা আসবে শর্ট সিলেবাসে, সেগুলো থেকে তোমাকে মাস্ট পারতেই হবে। আর যেগুলো থেকে শর্ট সিলেবাসে বাইরের থেকে যেগুলো প্রশ্ন আসবে সেগুলো থেকে না পারলেও চলবে। এটা তোমার জন্য কঠিন, তোমার বন্ধুর জন্য কঠিন থাকবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে তোমরা নতুন করে কোনো চ্যাপ্টার করতে যেও না, নতুন করে কোনো থিওরি শিখতে যেও না, কিচ্ছু শিখতে যেও না। তুমি পূর্বে যে পড়াশোনাগুলো করে আসছো সেগুলো তুমি একবার করে রিভিশন দাও। এবং পরীক্ষার আগে এই কাজটা একটু করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সূত্রগুলো একটু দেখার চেষ্টা করি, সূত্রগুলো। কারণ সূত্রগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার অনেক বেশি ভূমিকা পালন করবে তোমার পরীক্ষার হলে। কারণ তুমি একটা অঙ্ক করতে গেলে তুমি সূত্র ভুলে গেছো, তাহলে তারা ওই অঙ্ক করতে পারবে না। তাই জন্য সূত্রগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিবা। কারণ পরীক্ষায় যাওয়ার আগে তুমি সব রিভিশন দিয়ে যেতে নাও পারো, কিছু টপিক বাদ যাইতেই পারে, কিন্তু ভাই কোনো সূত্র যেন বাদ না পড়ে। এবং সূত্রগুলো তুমি কই পাবা? হয়তোবা তোমাদের কারো কাছে সূত্রের বইয়ে থাকতে পারে, অথবা তোমার প্রত্যেকটা বইয়ের কিন্তু শুরুতে সূত্র থাকে, তুমি সূত্রগুলো একটু দেখে যাও। তাহলে সকালের দিকে তুমি নতুন কিছু পড়িও না, জাস্ট সূত্রগুলো দেখে যাও। প্রত্যেকটা বইয়ের সূত্রগুলো তুমি খালি জাস্ট একবার করে একটু দেখে যাও। ফিজিক্স ম্যাথ এই দুটোতে একটু সূত্র বেশি, তারপর কেমিস্ট্রি আছে, আর বায়োলজিতে মনে হয় না কোনো সূত্র আছে, তাই না? তো পরীক্ষা যাওয়ার আগে তোমরা যতটুকু পারো একটু কুল থাকার চেষ্টা করবা, একটু কুল থাকার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো প্রত্যেকে তোমরা ভালো করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও, প্রত্যেকের জন্য দোয়া থাকবে, এবং তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দিবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।